হ্যালো ক্লাস, আজকে আমরা পড়ব ট্রাইবাল কালচারাল চেঞ্জ থ্রু ইনভেশন অফ মডার্নিটি। আমরা ওইসি 4.2 এর ফার্স্ট যে টপিকটা ছিল সেটা আমি অলরেডি তোমাদের ক্লাসে ডিসকাস করে দিয়েছিলাম। তার পিপিটিও আমি তোমাদের রিকোয়েস্টে আমি আরেকবার করে সেন্ড করে দিয়েছি তোমাদের গুগল গ্রুপে। সেকেন্ড টপিকের এটার পিপিটি পিডিএফটা আমি পাঠিয়ে দিয়েছিলাম অলরেডি, সেটাই আমি এক্সপ্লেন করে দিচ্ছি আজকের ক্লাসে। আচ্ছা, ট্রাইবাল কালচারাল চেঞ্জ থ্রু ইনভেশন অফ মডার্নিটি কি এখানে দরকার জানতে হবে যে কালচারাল চেঞ্জ জিনিসটা কি, কিভাবে ট্রাইবাল সোসাইটিতে কালচারাল চেঞ্জ আসছে এবং কিভাবে মডার্নিটি এই কালচারাল চেঞ্জটা ট্রাইবাল সোসাইটিতে এনহ্যান্স করছে এবং কিভাবে এটা ইনডিউস করছে ইনটু দ্য ট্রাইবাল কালচারাল সোসাইটি। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক ফার্স্টে হোয়াট ইজ কালচারাল চেঞ্জ। Cultural change is change in knowledge, attitudes, ideas, behavior, religious beliefs, and moral doctrines of individuals who compose the community or the society. Cultural change হলো সবকিছু, মানে আমরা একটা কালচারে বড় হয়েছি এবং আমাদের একটা অ্যাটিটিউড আছে টুয়ার্ডস লাইফ, একটা আইডিয়া আছে, এক ধরনের বিহেভিয়ার আমরা করি, এক ধরনের রিলিজিয়াস বিলিফ নিয়ে আমরা চলে থাকি এবং আমাদের কিছু মরাল ডক্ট্রিনস আছে। ডক্ট্রিনস মানে কিছু মরাল কি বলবো, কিছু প্রিন্সিপালস রয়েছে, কিছু নীতি রয়েছে যেটা আমরা মেনে চলি সমাজে। তো সেই সমস্ত গুলো যখন আস্তে আস্তে কোনো একটা ডমিনেন্ট কালচারের প্রভাবে, কোনো ডমিনেন্ট কালচার হতে হবে, কোনো কর্তৃত্বময় কোনো কালচারের প্রভাবে যখন আমাদের সেই সমস্ত বিলিফস গুলো, সেই সমস্ত অ্যাটিটিউডস গুলো চেঞ্জ হতে থাকে, তখন তাকে বলে কালচারাল চেঞ্জ। একটা ছোট্ট এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। আজ থেকে 20 বছর আগে পর্যন্ত আমাদের ইন্ডিয়ান সোসাইটি কিন্তু কেউ হ্যান্ডশেক করার এই টেন্ডেন্সিটা ছিল না। এটা কিন্তু টোটালি কালচারাল চেঞ্জ। এখন আমরা মোটামুটি ভাবে নমস্কারের বদলে হ্যান্ডশেক করতে বেশি অভ্যস্ত উঠেছি। এটা ডমিনেন্ট কালচারকে ওয়েস্টার্ন কালচার আমাদের ইন্ডিয়ান কালচারকে সারপ্রেস করে, ডমিনেট করে, ওই ওদের যে কালচার, যে অ্যাটিটিউডটা রয়েছে, যে কাউকে দেখা হলে ওয়েলকাম করার যে অ্যাটিটিউড আছে, সেটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ কালচারাল চেঞ্জ। তো এইভাবে কালচারাল চেঞ্জ একটা সোসাইটি বা একটা কমিউনিটি সবার মধ্যে গিয়ে সবার ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ করে দেয়। এবং কালচারাল চেঞ্জ হলো একটি মাল্টি ফ্যাক্টোরিয়াল প্রসেস, মানে অনেক রকম ফ্যাক্টর কাজ করে। যে কোনো একখানা অনলি যে আমি ওই ওয়েস্টার্ন কালচার থেকে ইমপ্রেসড হয়ে গেছি তাই আমি এই ধরনের অ্যাটিটিউড অ্যাডাপ্ট করছি তা নয়। এখানে অনেক ফ্যাক্টরস কাজ করে, নানা রকমের ফ্যাক্টরস থাকে। তো তাই এটাকে বলা হয় একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল প্রসেস। তো এই যে আমি ফ্যাক্টরস গুলো বললাম, অনেক ধরনের ফ্যাক্টরস থাকে। হোয়াট আর দোজ ফ্যাক্টরস? সেই ফ্যাক্টরস গুলো আমি তলায় বলেছি। দেখো 15 খানা ফ্যাক্টরকে আমি হাইলাইট করেছি। ফার্স্ট ফ্যাক্টর কি? মেজার্স আন্ডারটেকেন বাই গভর্নমেন্ট। অনেক সময় হয়, যেমন যেটা আমি এখন আমরা পড়তে চলেছি ট্রাইবাল কালচার। তো আমাদের এখানে ভীষণই ভাবে মানে একটা অনেক বড় সেক্টরে আমরা রয়েছি, সেখানে ট্রাইবাল কালচার একটা ছোট্ট সেক্ট। তো তাকে ডমিনেট করা অনেক বেশি ইজি। যখন গভর্নমেন্ট কোনো রুল নিয়ে আসে, তখন ছোট্ট একটা সেক্ট বা ছোট্ট একটা ট্রাইবাল গ্রুপের কালচার কথা মাথায় রেখে গ্রুপ ওই নানা রকম প্রিন্সিপাল বা নানা রকম রুল বা নানা রকম নীতি প্রণয়ন হয় না। তো যে কোনো মেজার্স গভর্নমেন্টের থেকে নেওয়া হলেও সেগুলো কিন্তু আলটিমেটলি দেখা যায় যে অনেক সময় কালচারাল চেঞ্জ করতে মানে সেটাকে অনেক বেশি তাড়াতাড়ি, মানে অনেক বেশি ফাস্টার করে দেয়। নেক্সট কি? কমিউনিকেশন ফ্যাসিলিটিস যত বাড়ে তত তারা আউটার ওয়ার্ল্ডের সাথে যে কোনো গ্রুপ, আমি শুধু ট্রাইবাল গ্রুপ বলছি না, যে কোনো গ্রুপ যত কমিউনিকেশন ফ্যাসিলিটি বাড়ে তত আউটার ওয়ার্ল্ডের সাথে তাদের যোগাযোগটা বাড়তে থাকে, তত তারা আউটার ওয়ার্ল্ডের থেকে ইনফ্লুয়েন্সড বেশি হতে থাকে। নেক্সট কি? স্প্রেড অফ এডুকেশন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এতদিন যে ওদের মধ্যে এডুকেশন ছিল না তা নয়, এডুকেশন ছিল, কিন্তু ফর্মাল এডুকেশন, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ফর্মাল এডুকেশন বলতে স্কুল এডুকেশন বা এই সমস্তকে বুঝি। তো সেই সমস্ত এডুকেশন গুলো তো ওদের মধ্যে ছিল না, কারণ যে কমিউনিটিটার কালচার চেঞ্জ হয়েছে, আমি সেই কমিউনিটির কথা বলছি। তো এই এডুকেশন, ফর্মাল এডুকেশন যেই মুহূর্তে স্প্রেড হতে শুরু করে, তখন কিন্তু আস্তে আস্তে ওদের মধ্যে নানা রকমের চেঞ্জ আসতে শুরু করে। নেক্সট কি? প্রসেস অফ আরবানাইজেশন, যেটাও কিন্তু একটা ওই ফর্মাল এডুকেশনের পরের স্টেপই হলো প্রসেস অফ আরবানাইজেশন। যখনই তারা আস্তে আস্তে আরবানাইজড হতে থাকে এবং আস্তে আস্তে যত তারা ডেভেলপড
যারা অলরেডি ডেভেলপ ছিল তাদের সাথে মিশতে থাকে, তত কিন্তু আস্তে আস্তে তারা নিজেদের বৈশিষ্ট্যগুলো, নিজেদের অ্যাটিটিউড গুলো, বিহেভিয়ার গুলো হারিয়ে ফেলতে থাকে। অকুপেশনাল মোবিলিটি, অকুপেশনের জন্য যখন তাকে একটা জায়গা থেকে এক জায়গায় শিফট করতে হয়, তখন তারা ইজিলি কনভিন্সড হয়ে যায়, যেখানে শিফট করলো সেখানকার কালচারটা অ্যাডাপ্ট করে। নেক্সট কি, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা গভর্নমেন্টের প্রজেক্ট, নানা রকম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে থাকে এবং তাতেও কিন্তু কালচারাল চেঞ্জ হয়। ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট উইথ দ্য নেইবারিং হিন্দুজ ইন দ্য আরবান এরিয়াজ, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, যাই হোক না কেন, ওই ট্রাইবাল কমিউনিটিটার আশেপাশে যে রিলিজিয়ানটা থাকে তারা ওদেরকে মোস্টলি ইনফ্লুয়েন্স করে। নেক্সট কি, কনস্ট্রাকশন অফ ড্যামস ইন দ্য ট্রাইবাল এরিয়াজ, এটা একটা ভীষণ বড় প্রবলেম, যেহেতু মেইনলি ট্রাইবাল পিপলরা কোনো একটা ফরেস্ট এরিয়া বা কোনো একটা একটু ইনঅ্যাক্সেসিবল এরিয়াতে থাকতো, তো সেই সমস্ত জায়গায় কিন্তু রিসোর্স রিচ এরিয়া, সেই সমস্ত জায়গা ভীষণভাবে রিসোর্স রিচ, তো সেই সমস্ত জায়গাতেই দেখা যায় নানা রকম কনস্ট্রাকশন অফ ড্যাম, মিনারেল মাইনিং, এই সমস্ত কাজগুলো হয়। তো এইগুলোর জন্য যখন ল্যান্ড লাগে তখন ওই ট্রাইবাল সোসাইটিকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। তো তাতে কি হয়, ওরা কিন্তু নিজেদের যে কালচার হেরিটেজ ছিল সেটা ইজিলি লস্ট করে। তো তারপরে কি আছে, ইম্প্যাক্ট অফ ক্রিশ্চিয়ানিটি, এটাও একটা বড় ব্যাপার। একটু আগেই বললাম, যে কোনো রিলিজিয়ান, যে কোনো যার আশেপাশে ওরা থাকে তারা কিন্তু ওদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে। ফেসিলিটিস অফ ব্যাংক ক্রেডিট, এই যে নানা রকমের মডার্ন ফেসিলিটিস, এগুলোও তো আস্তে আস্তে ওদেরকে অন্যরকম চিন্তাধারায় বিশ্বাস করতে শুরু করে দেয় না। এই ব্যাংক ক্রেডিট, ওরা হয়তো অ্যাকচুয়ালি ছিল হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স বা অন্য কিছু, বা একদম প্রিমিটিভ টাইপ অফ এগ্রিকালচারালিস্ট, তো তারা কিন্তু আস্তে আস্তে ব্যাংক ক্রেডিটের সুবিধা নিয়ে আরো অন্য কিছু ব্যবসা বাণিজ্য, সার্ভিস সেক্টর, এইসবে আস্তে আস্তে ইনভলভ হতে শুরু করে। মডার্ন মেডিকেয়ার, নানা রকমের হেলথ রিলেটেড সার্ভিস ওদেরকে আস্তে আস্তে মেন্টালিটি চেঞ্জ করতে সাহায্য করে। নেক্সট, কোঅপারেটিভ সোসাইটিস, কোঅপারেটিভ সোসাইটিও ওদের আস্তে আস্তে, গভর্নমেন্টই ওদের বোঝায় যে যদি সমবায় প্রথায় চাষ করো, সমবায় প্রথায় কোনো একটা কিছু করো, যে কোনো শুধু চাষ নয়, নানা রকমের, যেমন মৌমাছি পালন, অনেকেই সমবায় প্রথায় মৌমাছি পালন করে। তো এই সমস্ত কাজগুলো যদি করো তাহলে একটা অল্টারনেটিভ ইনকামের একটা রাস্তা খুলে যায়। নেক্সট কি, মডার্ন লেজিসলেশন, মডার্ন লেজিসলেশন, যখনই একটা আইন প্রণয়ন হয় একটা দেশে, তখন এত ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর সবার কথা মাথায়, মানে সবার কালচারের কথা, আমি বলছি না সবার ভালোর কথা, ভালো হবে ভেবেই করা হয়, কিন্তু সকলের কালচারটাকে যে প্রোটেক্ট করা যাবে সেটা সবসময় সম্ভব হয় না। তো সেটাও একটা বড় কারণ। তবে আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে লেজিসলেশন নানা রকমের পরিবর্তন এনে যাতে ওই প্রবলেমটা আমরা কাটিয়ে উঠতে পারি। নেক্সট কি, ক্যাশ এন্ড মার্কেট ইকোনমি, হ্যাঁ, যে কোনো প্রিমিটিভ সোসাইটিতে যেখানে সারা, মানে যেখানে হান্টিং গ্যাদারিং বা এগ্রিকালচার করে শুধু নিজেরটুকু সাবস্টেন্টিভ, মানে শুধু নিজেরটুকু আমরা পালন করি, সেই মানে যেখানে অনলি আমরা বেঁচে থাকার লড়াইয়ে, আমরা খাদ্য প্রস্তুত করে শুধু বেঁচে থাকার লড়াইতে রত, সেই সব জায়গায় তো টাকা পয়সার কোনো দরকার ছিল না, আগেও যেটা ছিল আমাদের প্রিমিটিভ সোসাইটিতেও ছিল না। সেরকমই প্রিমিটিভ গ্রুপগুলোতেও টাকা পয়সার কোনো প্রয়োজন নর্মালি থাকতো না। কিন্তু ক্যাশ এন্ড মার্কেট ইকোনমি, যেখানে টাকা পয়সা ছাড়া কোনো কিছু আমরা ক্রয় করতে পারি না, যেটাই আমরা নেব সেটা আমাদের টাকা দিয়ে কিনতে হবে। এরকম নয় যে আমি নিজেই জামা বানিয়ে পরছি, নিজেই নিজের খাদ্যদ্রব্যটা, ফসলটা চাষ করে নিচ্ছি, সেটা তো এখন হয় না। তো এই ইকোনমিতে যেই মুহূর্তে ওরা প্রবেশ করে, সেই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে ওদের কালচারাল চেঞ্জ হতে শুরু করে। রিফর্মিস্ট মুভমেন্ট, নানা রকমের রিফর্মিস্ট মুভমেন্ট হয়েছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে, যার জন্য কিন্তু ওদের কালচারাল চেঞ্জ হয়। রিফর্মিস্ট মুভমেন্টের মধ্যে যেমন ধরো, আমি একটা বলছি, যেমন ধরো ওই যে নানা রকমের ড্যাম যখন হয়, তখন ড্যামের জন্য তো অনেক এনভায়রনমেন্টাল ড্যামেজ হয়। তো সেই ড্যামেজটাকে বাঁচানোর জন্য বা ড্যামেজটা কমানোর জন্য অনেক সময় অনেক রিফর্মিস্ট মুভমেন্ট হয়ে থাকে। তো তারপরেও কিন্তু দেখা যায় যে যারা রিফর্মিস্ট মুভমেন্টটা করলো, তারা সেই সমস্ত ডমিনেন্ট পিপলরা আস্তে আস্তে এই ট্রাইবাল গ্রুপ বা যারা লিস্ট ডমিনেন্ট ছিল তাদেরকে কিন্তু ইনফ্লুয়েন্স করতে শুরু করে। নেক্সট দেখা যাক কি বলছে, কি কি মডার্ন চেঞ্জ এসেছে ট্রাইবাল কালচারে ইন্ডিয়াতে। কি কি মডার্ন চেঞ্জ এসেছে দেখি। ফার্স্ট হচ্ছে লাইফস্টাইল অফ ট্রাইবালস, মানে যারা মোটামুটি ভাবে আরবান এরিয়া বা কোনো একটা মফস্বল এরিয়ার কাছাকাছি থাকে, তাদের লাইফস্টাইল কিন্তু সেই আরবান এরিয়া বা সেই মফস্বল এরিয়াটা ভীষণভাবে চেঞ্জ করে দিয়েছে। বিশেষ করে দেখা যায় যেহেতু ম্যাক্সিমাম জায়গায় আমাদের ইন্ডিয়াতে হিন্দু পিপলরাই বেশি, সেই জন্য হিন্দু কালচারের সাথে তারা অনেকটা, মানে তাদের মধ্যে অনেক বেশি হিন্দু কালচার ঢুকে পড়েছে। এবং ট্র্যাডিশনাল নানা রকম ট্রেড, মানে নানা রকম কালচারাল প্রসেস, নানা রকমের রিলিজিয়াস
করার নানা রকমের পুজো বা আচার আচরণ, সেইগুলো অনেক সময় দেখা গেছে যে হিন্দু আচার আচরণকে ওরা ওদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। নেক্সট দেখা যাক কি, নেক্সট হচ্ছে নেক্সট পয়েন্টে অনেকে অনেক কিছু বলেছে যে আইডেন্টিটি অ্যাকচুয়ালি লুজ করছে অ্যান্ড কালচারাল হেরিটেজ লুজ করছে। কিভাবে লুজ করছে, যে তারা হিন্দুইজড হয়ে যাওয়ার প্রসেসের মধ্য দিয়ে লুজ করছে, কিন্তু তারা হিন্দু হয়ে যাচ্ছে না। এটাকে বলছে যে cultural our condition is that adopting few cultural traits of Hindus is not undergoing the process of Hinduization. মানে তারা অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম গ্রহণ করছে না বা হিন্দু হয়ে যাচ্ছে না, কিন্তু ওই প্রতিদিন দেখতে দেখতে 100 বছর ধরে দেখতে দেখতে তারা ওই কিছু তাদেরকে ওই প্রসেসটা বা ওই কালচারাল কিছু ভালো জিনিস তাদেরকে ইনফ্লুয়েন্স করছে, তো তারা ওই সমস্ত ভালো জিনিসগুলো তারা নিজেদের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে, এর ফলে কি হচ্ছে, তারা অ্যাকচুয়ালি তাদের যে কালচারাল হেরিটেজটা ছিল বা যে অ্যাকচুয়াল যে আইডেন্টিটিটা ছিল সেটা কিন্তু লুজ হয়ে যাবে, সেটা হারিয়ে যাচ্ছে। নেক্সট দেখা যাক। নেক্সট বলছে অনেক আবার ইন্ডিয়ার, শুধু হিন্দু বললে ভুল হবে, ইন্ডিয়ার অনেক জায়গায় বিশেষ করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর ওদিকে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, এই সমস্ত জায়গায়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই সমস্ত জায়গায় কিন্তু আবার দেখা গেছে খ্রিশ্চানিটির প্রভাবটা অনেক বেশি। খ্রিশ্চানিটির প্রভাবের জন্য ওরা অনেক বেশি করে ওদের ধর্মের মধ্যে, মানে ওদের নানা রকম রিলিজিয়াস কালচার বা নানা রকম কালচার হেরিটেজের মধ্যে খ্রিশ্চানিটি নানা রকম আচার আচরণ পালন করার টেন্ডেন্সি ওদের ঢুকে গেছে। নেক্সট দেখা যাক কি, the changes among tribal people from Chotnagpur working as laborers in tea gardens of ashrams and North Bengal are more visible in their material life than in their religious beliefs and practices. মানে যেটা আমাদের হয়েছে যে যারা আমরা অনেক বেশি আরবানাইজড হয়ে গেছি, যারা অনেক বেশি ডেভেলপমেন্টের প্রসেসের সাথে জড়িয়ে গেছি, যাদের এডুকেশন রয়েছে, যারা আমরা অনেক বেশি নানা রকম কাজে ইনভলভ, তারা কিন্তু এখন আর রিলিজিয়াস বিলিফ বা রিলিজিয়াস নানা রকম ধর্ম সংক্রান্ত নানা রকম আচার আচরণ এই সমস্ত কিছু পালন করার থেকে অনেক বেশি মেটেরিয়ালিস্টিক লাইফ লিড করাতেই বিশ্বাস করি। যে অনেক সময় আমরা প্রশ্ন করি যে কি হবে এইসব করে, কি হবে ধর্ম, কি হবে, তো এটা তাদের মধ্যেও হচ্ছে যে তারা অনেক বেশি মেটেরিয়ালিস্টিক হয়েছে। মানে তারা আগে যেটা ছিল, আগে তাদের সোসাইটি যে ধরনের আচার আচরণ বা যে ধরনের বিলিফ পালন করতো, সেখানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড একদম ছিল না বললেই চলে। সেখানে এরকম ছিল না যে তাদের এটা পেতেই হবে, এটা অ্যাচিভ করতেই হবে, বাড়িতে এসি লাগাতেই হবে, এই সমস্ত আইডিয়া গুলো বা এই সমস্ত ধারণাগুলো তাদের ছিল না বললেই চলে। কিন্তু আস্তে আস্তে যত তারা বাইরের দুনিয়ায় মিশতে থাকলো এবং যত আউটার ওয়ার্ল্ডের সাথে ওরা ওদের মোবিলিটি বাড়তে থাকলো, তত কিন্তু তারা আস্তে আস্তে মেটেরিয়াল লাইফের মধ্যে ঢুকে যেতে থাকলো, রিলিজিয়াস লাইফ ছেড়ে দিই। আচ্ছা, নেক্সট দেখা যাক কি। নেক্সট হচ্ছে ফার্স্ট পয়েন্ট বলছে, দেখো agro-industrialization in the tribal areas has affected the socio-cultural life of the tribals. Agro-industrialization কি জিনিস? ধরো কোন একটা ফসল এতদিন কি ছিল, সাবসিস্টেন্স লেভেলে অনলি ফার্মিং হতো, যে আমাদের জীবনযাত্রার জন্য যেটুকু দরকার সেটুকুই আমরা শুধু ফলন করতাম, বাদ বাকিটুকু আমরা ফলন করতাম না, বা কিছু এক্সট্রা বেঁচে গেলে সেটা আমরা পরের বছর আবার সেটা সিড হিসেবে, বীজ হিসেবে ইউজ করবো বলে রেখে দিতাম। কিন্তু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো এমন একটা জিনিস যেখানে এগ্রিকালচার প্রোডাক্ট দিয়ে নানা রকম ইন্ডাস্ট্রি করা হচ্ছে। যেমন ধরো জুট বা পাটের জুটের যে মানে জুটের যে দড়ি বা সেই সমস্ত গুলো দিয়ে, বা জুটের যে আঁশগুলো, সেটা দিয়ে নানা রকমের আজকাল ইন্ডাস্ট্রি হচ্ছে, নানা রকমের কাজ হচ্ছে। বস্তা, এই যে চাল রাখি তার বস্তা তৈরি, এই সমস্ত গুলো তো সব অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তারপর ধরো সুগার কেন বা আখ থেকে চিনি তৈরি, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো এইগুলো আস্তে আস্তে কিন্তু ট্রাইবাল এরিয়াতে আসতে শুরু করলো, এবং যখনই এগুলো এলো এবং ইন্ডাস্ট্রি যেই তার কাছাকাছি শুরু হলো, আস্তে আস্তে কিন্তু ফ্যামিলি স্ট্রাকচার, ম্যারেজ ইনস্টিটিউশন, অথরিটি স্ট্রাকচার, এগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো। নেক্সট কি, tribal laborers have organized themselves as a class, which has ultimately opened up a wider opportunity for taking part in active politics.
আস্তে আস্তে ওরা নিজেদেরকে একটা শ্রেণী, সমাজে একটা শ্রেণী বলে গড়ে তুললো, এবং তারা আস্তে আস্তে পলিটিক্স, যেটা ঝাড়খণ্ড ছত্তিশগড়ে গেলে দেখতে পাবে, আস্তে আস্তে তারা মূল পলিটিক্স এর মধ্যে ঢুকে যেতে শুরু করেছে। এখন তারা কিন্তু বেশ ভালোই মূল পলিটিক্সে ঢুকে গেছে, এবং তারা নিজেদের ন্যায্য দাবি, নিজেদের ন্যায্য পাওনা গন্ডা ইত্যাদি নিয়ে আন্দোলন করা, মালিক গোষ্ঠীর সাথে দর কষাকষি করা ইত্যাদিতে তারা মোটামুটি ভাবে পারদর্শী হয়ে উঠেছে। নেক্সট কি, tribal peoples who traditionally were accustomed to hunting, food gatherings and shifting cultivation, but have now become settled cultivators and laborers on plantations. আচ্ছা, এরকম অনেক জায়গায় ছিল যে অনেক ওড়িশা বা ঝাড়খণ্ড বা এদিকে তোমার মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত এরিয়ার অনেক ট্রাইবাল পিপল ছিল যারা কিন্তু ম্যাক্সিমামই হান্টিং, ফুড গ্যাদারিং এই সমস্ত কিছু করে বেড়াতো। তারপর প্রিমিটিভ টাইপ অফ এগ্রিকালচার, যেমন শিফটিং কাল্টিভেশন, শুনেছো নিশ্চয়ই তোমরা, ঝুমিং বা ঝুম চাষ, এগুলো কিন্তু তারা মেনলি করতো। কিন্তু আস্তে আস্তে দেখা গেল তারা কাল্টিভেটার হয়ে যাচ্ছে, মানে চাষি হয়ে যাচ্ছে, বা লেবারের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাগান, মানে বাগিচা কৃষি, যেটাকে আমরা প্লান্টেশন ফার্মিং বলি, সেই প্লান্টেশন ফার্মিং এ কিন্তু তাদেরকে লেবারার হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই করে করে, যেটা আমাদের নর্থ বেঙ্গলে তুমি যদি দেখতে পাও, নর্থ বেঙ্গলে যে সমস্ত ট্রাইবাল পিপল বা ট্রাইবাল সোসাইটি গুলো রয়েছে, তারা ম্যাক্সিমামই ব্রিটিশরা তাদের নিয়ে এসেছিল এই সমস্ত প্লান্টেশন ফার্ম গুলোতে, আস্তে আস্তে যাতে লেবারের হিসেবে ওদেরকে ইউজ করা যায়। তো যাই হোক, তারপর তারা ওখানে রয়ে গেছে এবং ওরা ওখানেই লেবারের হিসেবে কাজ করে, এবং ওরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা অ্যাকচুয়াল যেটা ছিল তার থেকে কিন্তু ওরা অনেকটা শিফট করে এসেছে। এবং বর্তমানে তো দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রত্যেকের পার্টিসিপেশন ইন স্কুলস, ব্যাংক, মানে মডার্ন ডে যে নানা রকম ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে কিন্তু দিন দিন বাড়ছে। নেক্সট দেখা যাক। নেক্সট বলছে many tribes face the problems of maladjustment. এই যে চেঞ্জটা, কালচারাল চেঞ্জটা যে সবার জন্য পজিটিভ হয়ে আসে তা নয়, অনেকেই অ্যাডজাস্ট করতে পারে না, তাদের নানা রকমের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে নানা রকম ডুয়ালিস্টিক পার্সোনালিটি তৈরি হয়ে থাকে, নানা রকমের প্রবলেম তারা ফেস করতে থাকে। তো এটা একটা বিশাল বড় প্রবলেম, এবং এতে কি হয়, তারা খুব মানে যেটা আমাদের দেখবে অনেক সময় হয়, ছোট শহর থেকে কোনো বড় শহরে আসা বা গ্রাম থেকে কোনো বড় শহরে আসা ছেলে মেয়েরা প্রথমে যেটা ফেস করে, যে একটা ভয় পাওয়া, যে সবকিছুতে একটা দ্বিধাবোধ, দ্বন্দ্ব, সেগুলো কিন্তু এখানে ফেস করতে শুরু করে। এবং যেহেতু তাদের কালচারের সাথে বাকিদের কালচার মিলছে না, সেখানে অলওয়েজ তারা একটা নিজেদেরকে যেন খুব মানে একটু পিছিয়ে পড়া, একটু ছোট, একটু এই টাইপের ফিলিং তাদের মধ্যে আসে একটা, এবং তাদের মধ্যে যে মেন্টাল হ্যাপিনেস, যে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন, সেই লেভেলটা আর থাকে না। আচ্ছা, নেক্সট দেখা যাক। তাহলে দেখা গেল the tribals have changed a lot culturally, socially as well as economically due to exposure to various forces which have benefited them. আমি এতক্ষণ ধরে ডিসকাস করলাম যে কি কি কারণের জন্য আমাদের ট্রাইবাল সোসাইটি অনেক চেঞ্জ হয়েছে, অনেক রকম কালচারাল চেঞ্জ তাদের মধ্যে এসেছে, এবং কি কি কালচারাল চেঞ্জ এসেছে সেগুলোও আমি ডিসকাস করলাম। Many tribals have come to be deprived of their rights over land and forests, and in many cases they are being in many cases they are being forced by money lenders, being landowners and traders, businessmen and others. এটাও একটা ব্যাপার, অনেক ট্রাইবাল পিপলদের ভীষণ ডিপ্রাইভেশন হয়েছে এতদিন, এবং এখনো হচ্ছে। তাদেরকে যারা ক্যাপিটালিস্টিক মাইন্ডেড, যারা যে সমস্ত লোকজন রয়েছে, তারা মানি লেন্ডার হতে পারে, ল্যান্ড ওনার হতে পারে, ট্রেডার্স হতে পারে, বিজনেসম্যান হতে পারে, তারা কিন্তু যথেষ্ট অত্যাচার করে, এবং অত্যাচার করে অনেক রাইট বা অনেক কিছুই তাদেরকে প্রপারলি দেয় না। নেক্সট দেখা যাক। যদিও এই সমস্তগুলো থাকলেও মানে অনেক বিজ্ঞানী বা অনেক স্কলার্সরাই বলেছেন যে কিপিং ট্রাইবালস ইন পার্শিয়াল অর ফুল আইসোলেশন অ্যান্ড স্ট্রংলি অ্যাডভাইজড that these people should be allowed to maintain their traditional and original tribal life as far as possible. অনেক বিজ্ঞানী, তার সাথে বেরিয়ার এলভিন বলে একজন, তিনি বলেছিলেন যে ট্রাইবাল পিপলদের তাদের নিজেদের মধ্যেই থাকতে দেওয়া উচিত, তাদেরকে আমরা আমাদের সোসাইটির মধ্যে ইনভলভ না করানোই উচিত। তো সেই জন্য দেখবে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আন্দামানের যে ট্রাইবস গুলো রয়েছে, জারওয়া, সেন্টিনেলিজ, এদেরকে কিন্তু আর মেইন স্ট্রিমে ফেরানোর চেষ্টা করা হয় না। এরা এদের নিজেদের মতোই আছে, নিজেদের মতো প্রিমিটিভ কালচার নিয়ে এরা বেঁচে আছে। নেক্সট কি বলছে, but the isolated and segregated condition of the tribal world which results in their poverty, illiteracy, exploitation etc cannot be tolerated in this age. তাই বলছে যে যদিও আমরা এটা এদেরকে ছেড়ে দিই, তাহলে তাদের যে
তাদের তো আর কোনো টেকনোলজি নেই, তাদের সেই প্রিমিটিভ ওয়ার্ল্ডে রয়েছে না, তো সেই দারিদ্রতা মানে আমরা যেটাকে দারিদ্রতা বলছি ওরা হয়তো সেই ফিলিংটাই নেই যে এটা গরিব দশা বা এটা দারিদ্রতা বা কারণ তাদের সোসাইটিতে ক্যাপিটাল বা টাকা বা মানি ফর্মেশন এই সমস্ত কনসেপ্ট গুলো নেই। তো সেই জন্য আমরা অবশ্য মনে করছি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যে এই মুহূর্তে এখন এত ডেভেলপড ওয়ার্ল্ডে কোন একটা সেক্টকে, কোন একটা ছোট্ট একটা কমিউনিটিকে তাদের মতো করে থাকতে দেওয়া, তাদের মতো করে আন্ডার ডেভেলপড হয়ে থাকতে দেওয়াটা আমাদের ঠিক পছন্দ হচ্ছে না। তো সেই কারণে আমরা চেষ্টা করি তাদেরকে আমাদের সাথেও মিশিয়ে দেওয়ার, কিন্তু আসলে কিন্তু তাতে তাদেরই ক্ষতি হচ্ছে, তারা কালচারাল হেরিটেজটা লস্ট করে ফেলছে। আচ্ছা, নেক্সট কি রেকমেন্ডেশনস। কিছু কিছু রেকমেন্ডেশন দেওয়া যায় যে কিছু হলেও যাতে কালচারাল চেঞ্জটাকে কিছু হলেও কালচারাল চেঞ্জ যেটা হচ্ছে সেটা যাতে আটকানো যায়, এবং কিভাবে কি কি প্রসেসের মধ্য দিয়ে একটু হলেও এই কালচারাল চেঞ্জটা কমানো যেতে পারে। ফার্স্ট পয়েন্ট কি বলছে, the younger generation among the tribes are changing towards modernization and attempts should be made that enough support should also be given to them to practice the traditions and cultural customs of their tribes. ইয়াঙ্গার জেনারেশনকে মোটিভেট করতে হবে যে তারা মডার্নাইজেশনে আসলেও তারা তাদের নিজস্ব যে কালচার নানা রকমের কাস্টমস রয়েছে, রিচুয়ালস রয়েছে, সেগুলো যেন তাদের মতো করেই প্র্যাকটিস করে। তারা যেন কোনো মডার্ন পিপলদের দিয়ে বা নিজেদেরকে ছোট মনে করা এই সমস্ত প্রবলেম গুলো, এই সমস্ত মেন্টাল প্রবলেম গুলোর থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে, তাই জন্য তাদেরকে প্রপার সাপোর্ট দিতে হবে। Traditional value should not be lost in the first progress and in the direction of the modernization. মানে মডার্নাইজেশন ভালো ঠিক আছে দরকার, কিন্তু ট্র্যাডিশনাল ভ্যালুকে বাদ দিয়ে না, ট্র্যাডিশনাল ভ্যালু বাদ দিয়ে আমরা সবকিছু কোনো ডমিনেন্ট কালচারকে আমরা সবকিছু অ্যাডপ্ট করবো, বাট সেটা করা উচিত না। সেটা না করার জন্য যা করতে হবে আমাদের করতে হবে। At present, there is no normal place or institution services in towns and cities for getting together and conducting societal and cultural events for the tribal people. তাই জন্য যেহেতু তাদের কোনো একটা আরবান রিজিয়ন বা কোনো একটা ডেভেলপড রিজিয়নে যেহেতু ট্রাইবালদের কাস্টমস বা তাদের রিচুয়ালস গুলো পালন করার কোনো জায়গা নেই, সেজন্য একটা জায়গা করে দিতে হবে সিস্টেমকে বা পলিসি মেকার্সকে, গভর্নমেন্টকে, যাতে তারা তাদের মতন করে সবকিছু পালন করতে পারে। As we step forward into the 21st century, there is need to protect and promote their traditions or they will be lost forever. আমরা যদি এগুলোকে প্রমোট না করি, আমরা যদি এগুলোকে প্রোটেক্ট না করি, তাহলে কিন্তু এই সমস্ত হেরিটেজ, সমস্ত কালচার ট্র্যাডিশন এক সময় পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে, যেটা অলরেডি হয়েছে। তোমরা যদি নৈনিতাল বা ওই হিমাচল প্রদেশে ওইসব জায়গায় যাও, ওখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, ছোট ছোট এক একটা গ্রুপ এক একটা ল্যাঙ্গুয়েজে কথা বলে। কারুর একটা ল্যাঙ্গুয়েজেরও আগে একটা সময় ফন্ট ছিল, লোকে বলতে পারতো, বুঝতে পারতো, লিখতে পারতো, কিন্তু আস্তে আস্তে জেনারেশনের লোকরা মানে আগের জেনারেশনের লোকরা যত মারা যাচ্ছে তত কিন্তু ওই কথাগুলো তাদের লিখতে পারার ক্ষমতা, মানে লোকজন যারা কথা বলে তারা বলতে পারে এখনো, কিন্তু লিখতে পারার ক্ষমতা হারিয়ে ফেলেছে তারা। আর অনেকে এখনকার জেনারেশন অনেকে সেটা বুঝতেও পারে না। যাই হোক, সেটা আমাদের একটা কি বলবো একটা লস বলা যেতে পারে, সেটা করা কখনোই উচিত না। তো সেই জন্য সবাইকে প্রোটেক্ট করতে হবে আমাদের and promote করতে হবে। নেক্সট কি, the earth history tradition and awareness of indigenous knowledge should be preserved. অবশ্যই তা ইন্ডিজিনাস যারা পিপল, যারা মানে ওই অঞ্চলের ইন্ডিজেনাস, তাদের হিস্ট্রি ট্র্যাডিশন সেই সমস্ত কিছু দরকার হলে লাইব্রেরির মাধ্যমে, দরকার হলে মিউজিয়ামের মাধ্যমে এমন ভাবে প্রিজার্ভ করতে হবে যাতে ফিউচার জেনারেশন প্লাস বাকি অন্যান্য ডমিনেন্ট কালচারের লোকেরাও দেখতে পারে যে কিভাবে কি হয় ওদের সবকিছু, এবং তাদের ট্রাইবাল কালচার এন্ড ট্র্যাডিশনকে কিভাবে প্রিজার্ভ করা যায় তার রিলেটেড অনেক রিসার্চ অ্যাক্টিভিটিস করা যেতে পারে। রিসার্চার্সরা যা প্রপোজ করবে সেই অনুযায়ী তাদেরকে সেই মতন প্রোটেকশন দেওয়া যেতে পারে। নেক্সট কি, মরাল রেসপন্সিবিলিটিও আছে আমাদের একটা, যে এদেরকে কালচার এন্ড ট্র্যাডিশনকে যাতে প্রিজার্ভ করা যায়, এই মরাল রেসপন্সিবিলিটি থেকেও কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। আচ্ছা, এরপরে একটা সাবারাস ট্রাইবের সোশিও কালচারাল চেঞ্জের কথা আমি বলেছি, এটা অতটা ইম্পর্টেন্ট না, এর আগের পোর্শনটা ইম্পর্টেন্ট, এটা জাস্ট ফর গো থ্রু করবে। এটা একটা ট্রাইব কিভাবে আস্তে আস্তে মানে ওদের প্রিমিটিভ থেকে ওদের নিজস্ব কালচারাল নানা ট্রেড গুলো থেকে আস্তে আস্তে কি করে হিন্দুদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে সেটার একটা এক্সাম্পল রয়েছে। ব্যাস এইটুকুই আজকের মতো এখানেই শেষ। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা পরের টপিকটা পড়বো। এই টপিক সংক্রান্ত যে কোনো ডাউট, যে কোনো কোয়েরি আমাকে জিজ্ঞেস করতে পারো, এবং কোনো রকম হেজিটেশন ছাড়া জিজ্ঞাসা করবে, আমি সবকিছুর উত্তর দেবো। থ্যাংক ইউ অল।